আবারও বিএনপির গলাবাজি বেড়ে গেছে বলছেন ওবায়দুল কাদের। এদিকে তারেক আতঙ্কে আন্দোলনে দ্বিধা বিএনপির। জানাবো উপজেলা ঝড়ে লন্ডভন্ড আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের আগ্রহেই দুর্নীতি বিরোধী অভিযান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আবারও বিএনপির গলাবাজি বেড়ে গেছে বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচন সফল করা সত্যি চ্যালেঞ্জ। এই নির্বাচনকে ঘিরে কত মিথ্যাচার, অপপ্রচার। গত নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পরেই বিএনপি এখন তাদের গলাবাজি আগের তুলনায় বেড়ে গেছে। তারা মাঠে রাজনীতিতে ব্যর্থ, নির্বাচন ঠেকাতে ব্যর্থ। এই ব্যর্থতার কারণে তারা হতাশ। ওবায়দুল কাদের বলেছেন, ভোটারের উপস্থিতি 35%-এর কিছু বেশি। আগামীকাল চূড়ান্তভাবে জানা যাবে অবাধ ও সুষ্ঠু পরিবেশ ভোটাররা ভোট প্রয়োগ করছে। নির্বাচন কমিশন অনেক তৎপর ছিল। সেতুমন্ত্রী বলেন, মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের পক্ষে অভিনন্দন জানাচ্ছি। সারা দেশে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তিনি বলেন, তাদের বিএনপি সবশেষ আন্দোলন দেখলাম, লিফলেট বিতরণ। তারা ভেবেছিল জাতীয় নির্বাচনের পর দেশে একটা দুর্ভিক্ষ হবে, মানুষ মারা যাবে। তাদের এই স্বপ্ন কার্পুরের মতো উড়ে গেছে। একটি মানুষও না খেয়ে মারা যায়নি। তারেক আতঙ্কে আন্দোলনে দ্বিধা বিএনপির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদিন আগে জানিয়েছেন যে তারেককে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোই এখন তার প্রধান কাজ। প্রধানমন্ত্রী এই ঘোষণার পর বিএনপির মধ্যে চিন্তার ভাঁজ। বিএনপি নেতারা উদ্বিগ্ন, আতঙ্কিত। শুধু ঢাকায় বিএনপি নেতারাই নয়, লন্ডনে তারেক জিয়াও এই বার্তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে তারেক জিয়া লন্ডন থেকে বিএনপির একাধিক নেতার সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলেছেন। নানা বাস্তবতা প্রধানমন্ত্রীর বক্তব্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে বিএনপি। আর এই কারণেই তারা মনে করছে যে এরকম পরিস্থিতি হলে বিএনপির জন্য তা হবে এক কঠিন বার্তা। এমনিতেই বেগম খালেদা জিয়া মুচলেকা দিয়ে ফিরোজা অবস্থান করছেন। এখন তারেক জিয়াকেও যদি দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনা হয়, তাহলে বিএনপির জন্য এক কঠিন পরিস্থিতি তৈরি হবে। আর এই কারণেই জোরে সোরে আন্দোলনের ব্যাপারে বিএনপির মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। দায়িত্বশীল একাধিক সূত্রগুলো বলছে যে বিএনপি নেতারা জানার চেষ্টা করেছেন কেন প্রধানমন্ত্রী হঠাৎ করে তারেক জিয়ার বিষয়টি বললেন এবং এই বিষয়কে বিএনপি নেতারা কেন গুরুত্ব দিবেন। বিএনপি নেতারা একাধিক কারণে এটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন। প্রথমত, বিএনপি নেতারা বলছেন যে প্রধানমন্ত্রী যখন যেটা বলেন সেটা তিনি বাস্তবে করে দেখান এবং সেখানে তিনি সাহসিকতার সাথে কাজ করেন। যেমন কেউ বিশ্বাস করেন যে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হবে, কিন্তু বাস্তবে সেটাই ঘটেছে। সকলের কাছে অকল্পনীয় ছিল যে বেগম খালেদা জিয়াকে কারাগারে 2 বছরের বেশি সময় আটকে রাখা সম্ভব হবে না, কিন্তু সেটাই করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজে তারেক জিয়াকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে আনা হবে। প্রধানমন্ত্রী এই ঘোষণা কেবল কথার কথা নয়, তিনি জেনে বুঝে কথাটি বলেছেন বলে মনে করছেন বিএনপির অনেক নেতারা। দ্বিতীয়ত, যুক্তরাজ্যের পরবর্তীতেও রাজনৈতিক পরিস্থিতি একটি অন্যতম বিষয়। যুক্তরাজ্যে আগামী 4 জুলাই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনে কনজারভেটিভ পার্টির পরাজয় সময়ের ব্যাপার বলে মনে করা হচ্ছে। যদি শেষ পর্যন্ত এই নির্বাচনে কনজারভেটিভ পার্টি পরাজিত হয় এবং লেবার পার্টি যদি ক্ষমতায় আসে, তাহলে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার পথ সহজ হবে। কারণ ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে যুক্তরাজ্যে আবেদন করা হয়েছে যে তারেক জিয়াকে যেন দেশে ফিরিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তৃতীয়ত, লেবার পার্টি ক্ষমতায় এলে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং তিনি ব্রিটিশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন। ফলে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনাটা অনেক সহজসাধ্য ব্যাপার হবে। চতুর্থ, ব্রিটেনে যে অভিবাসন সংকোচন নীতি গ্রহণ করা হয়েছে, এই নীতির কারণে এখন হয়তো তারেক জিয়া বেশি দিন লন্ডনে থাকা কঠিন হয়ে যাবে। তাছাড়া বাংলাদেশ এবং যুক্তরাজ্য যে চুক্তিগুলো স্বাক্ষর করেছে, তাতে যে কোনো দণ্ডিত ব্যক্তিকে বাংলাদেশ যেমন যুক্তরাজ্যকে ফেরত দিবে, তেমনি যুক্তরাজ্য বাংলাদেশকে ফেরত দিবে। এই সমস্ত বাস্তবতায় অনেকে মনে করছেন প্রধানমন্ত্রী এটি পরিকল্পিত চিন্তার অংশ থেকে এই ঘোষণাটি দিয়েছেন, আর তাই বিএনপির মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে। বিএনপি নেতারা মনে করছেন যে এখন বড় ধরনের আন্দোলনের চেষ্টা করলে তারেক জিয়ার উপর চাপ বাড়বে। তারেক জিয়া যুক্তরাজ্যে থাকা দুর্বিষহ হয়ে পড়বে। এই কারণে তারা আন্দোলন করবে না, সরকারের সাথে গোপনে সমঝোতা করবে। এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। উপজেলা ঝড়ে লন্ডভন্ড আওয়ামী লীগ। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন শেষ হয়েছে গতকাল। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের দৃশ্যত আওয়ামী লীগের জয়কার। স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা এই নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েছে। আগের 2 দফা নির্বাচনের মতো এই নির্বাচনে ভোটের উপস্থিতি কম ছিল, যদিও নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ উভয়ই এক ধরনের আত্মতুষ্টিতে ভুগছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঘূর্ণিঝড় রেমালের পরও ভোট হার খারাপ হয়নি। নির্বাচন কমিশন এই রকম অভিমত ব্যক্ত করেছে, তবে ভোটের উপস্থিতি কম বেশি সেটা বড় বিষয় নয়। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগকে রীতিমতো লন্ডভন্ড করে দিয়েছে। উপজেলা নির্বাচনের কারণে আওয়ামী লীগের শৃঙ্খলা ভেঙে পড়েছে, চেইন কমান্ড নষ্ট হয়েছে এবং দলীয় অনুশাসন লঙ্ঘিত হয়েছে। ভবিষ্যতে এই শৃঙ্খলা ফেরানো এবং লন্ডভন্ড আওয়ামী লীগকে সাজানো একটি বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ওবায়দুল কাদের বাসভবনের সামনে অবস্থান গ্রহণ করেছিলেন। তার এই ভাই শাহাদাত এবং অন্যান্য প্রার্থীরা তাদের দাবি, ওবায়দুল কাদেরের আরেক ভাই কাদের মির্জা তার প্রভাব খাটিয়ে তার নিজস্ব প্রার্থীকে জয়ী করার জন্য নির্বাচনের প্রভাব বিস্তার করেছেন। কিন্তু এই কারণে ওই নির্বাচনী এলাকার ভোট গ্রহণ বন্ধ হয়নি, কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের খবর জানা যায়নি। ওবায়দুল কাদেরের দুই ভাইয়ের এই বিরোধের ফলে নোয়াখালীর রাজনীতিতে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে ওবায়দুল কাদেরের প্রার্থী অধ্যক্ষ সেলিমকে পরাজিত করে একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরী বিজয়ী হয়েছিল। এবার এই নির্বাচনে ওবায়দুল কাদেরের আরেক ভাই কাদের মির্জার সমর্থনে প্রার্থী হওয়া ভাইকে পরাজিত করলেন। অর্থাৎ দলের ভেতরে একটা জগাখিচুড়ি বিশৃঙ্খলা অবস্থার ইঙ্গিত বহন করে নোয়াখালীর এই ঘটনা। শুধু নোয়াখালী নয়, সারা বাংলাদেশ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রতিপক্ষ ছিল এবং এই সমস্ত নির্বাচনগুলোর আগে এবং পরে অনেক জায়গায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এবং সহিংসতার ঘটনা ঘটেছে। গোপালগঞ্জ তার বড় উদাহরণ। সেখানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের মনোনীত প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর প্রার্থী। এখানেই ঘটনার শেষ হতে পারত, কিন্তু তা হয়নি। নির্বাচনের পর নিকুর পক্ষের লোকজন শেখ সেলিমের পক্ষের লোকজনের উপর হামলা চালায়, সহিংসতার ঘটনা ঘটে এবং সেখানে একজন মারাও যান। এই ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন বলে জানা যায় এবং সেই ক্ষোভের কারণে শেষ পর্যন্ত গাজী হাফিজুর রহমান লিকু সহকারী একান্ত সচিবের পদ হারিয়েছেন বলে কেউ কেউ মনে করেন। শুধুমাত্র যে গোপালগঞ্জে ঘটেছে এমনটি নয়, দেশের বিভিন্ন স্থানে একই রকম ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, গোপালগঞ্জ হলো আওয়ামী লীগের আতুর ঘর। সেখানে যদি এরকম ঘটনা ঘটে তাহলে সারা দেশের অবস্থা কি হবে তা সহজে অনুমেয়। 3 ধাপের উপজেলা নির্বাচনে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীদের মনোনীত মাইম্যান প্রার্থীরা ধরাশয়ী হয়েছে। অনেক জায়গায় আওয়ামী লীগের মধ্যে বিরোধ সহিংস পর্যায়ে গেছে। সবকিছু মিলে আওয়ামী লীগের যে ক্ষত সৃষ্টি হয়েছে তা সারানো এখন বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের আগ্রহে দুর্নীতি বিরোধী অভিযান। টানা 4র্থ মেয়াদে আওয়ামী লীগের সরকার দায়িত্ব গ্রহণের 4 মাস পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থা গ্রহণ করেছে। দুর্নীতিবাজ যেই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনার দৃশ্যমান কিছু পদক্ষেপ দেখা যাচ্ছে। বিশেষ করে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাপারে যেভাবে সরকার নির্লিপ্ত নীতি অনুসরণ করেছে তা সকলের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে মনে করছে সরকার। আবার দুর্নীতি দমন কমিশন বেসিক ব্যাংক কেলেঙ্কারির অন্যতম হোতা আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধেও তদন্ত করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে এবং আব্দুল হাই বাচ্চুকে দীর্ঘদিন পর আইনের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে যারা দুর্নীতিবাজ তাদের ব্যাপারে নতুন করে অনুসন্ধান চালানো হচ্ছে। বিশেষ করে প্রশাসন, পুলিশ বাহিনী এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্ব থেকে দুর্নীতি, অনিয়ম এবং স্বেচ্ছাচারিতা করেছেন তাদের বিরুদ্ধে একটি সাঁড়াশি অভিযান শুরু করতে যাচ্ছে সরকার। এমন তথ্য সরকারের নীতি নির্ধারক মহল থেকে পাওয়া যাচ্ছে। দুর্নীতি নিয়ে সরকার হার্ডলাইনে গেছে, এটি কেন? এর জবাবে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান সরকারের জন্য নতুন নয়। আওয়ামী লীগের তার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে যে দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের শূন্যতা সহিংসতা নীতি। তিনি বলেন, দুর্নীতিকে আমরা কখনোই প্রশ্রয় দেইনি। যারা দুর্নীতি করবে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং এটি অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। অন্যদিকে নাম প্রকাশে একজন আওয়ামী লীগের নেতা দাবি করেছেন যে দুর্নীতি বিরোধী অভিযান হচ্ছে এমন এক সময় যখন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের পর অতীতের তিক্ততা ভুলে যে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছে তারই অংশ হিসেবে এই দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছে। কূটনৈতিক সূত্র থেকেও এই ধরনের বক্তব্যের কিছু সত্যতা পাওয়া যাচ্ছে। উল্লেখ্য যে সম্প্রতি ডোনাল্ড লু বাংলাদেশ সফরের সময় দুর্নীতি ইস্যুকে ব্যাপকভাবে প্রাধান্য দেওয়া হয় এবং দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানানো ডোনাল্ড লু তার সংবাদ সম্মেলনে দুর্নীতিবাজদেরকে বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান গ্রহণের জন্য আহ্বান জানান। এরকম একটি অবস্থার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড লু চলে যাওয়ার পরপরই বাংলাদেশে কয়েকটি ঘটনা দৃশ্যমান হয়েছে। প্রথমত, আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং এই নিষেধাজ্ঞার ব্যাপারে সরকার নিরপেক্ষ অবস্থান। দ্বিতীয়ত, পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সাহসী অভিযান। সামনের দিনগুলোতে আরও ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সুস্পষ্ট কিছু বার্তা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং যে সমস্ত পরামর্শগুলো মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে তার মধ্যে দুর্নীতি বিরোধী অভিযান, মানবাধিকার রক্ষা এবং সুশাসন নিশ্চিত অন্যতম বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে। উল্লেখ্য, ডোনাল্ড লু সফরে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যে আলোচনা হয় তাতে দুর্নীতির বিষয়টি সামনে আসে, আর এই কারণে এখন দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে বলে কেউ কেউ মনে করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার জন্য এই অভিযান বলে অনেকের ধারণা। ইতিমধ্যে প্রধানমন্ত্রী গতকাল মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাংলাদেশে বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।